আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম ভার্ব আমরা একদম বিস্তারিত করে জানবো কয়েকটা ক্লাসে। এটা মানে ভিডিওর জন্য আর কি, বুঝো নাই? রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, রাইট অর্থ কি বলতো? সঠিক। ফর্ম অর্থ কি বলতো? এই ফর্ম কিন্তু দুইটা আছে, তাই না? একটা কি FROM ফ্রম, একটা FORM ফর্ম। এর উচ্চারণ করবে এইভাবে, দেখো ফর্ম বলো, ঠিক আছে? এটা ফর্ম আর এটা ফ্রম। এটার উচ্চারণ হচ্ছে এরকম করে, ফ্রম। ক্লিয়ার? হ্যাঁ। এই ফর্ম অর্থ কি? এই ফর্ম অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে, বাট আপাতত আমরা কয়েকটা ওয়ার্ড লিখতেছি। ধরন, গঠন, অবস্থান। ধরন, গঠন, অবস্থান। তাহলে আর অফ এর অর্থ হচ্ছে র বা এর, র বা এর। আর ভার্ব মানে কি? ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া। অনেকে আমরা ক্রিয়া ক্রিয়া মানে কাজ বলি। ক্রিয়া মানে কি বলি? কাজ। তো কাজ যে এটা আসলে ভুল তা না, কিন্তু ক্রিয়া বলাটা কেন, মানে ক্রিয়াটা কেন সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ হচ্ছে দেখো কাজের সাথে আবার কর্মের একটা সম্পর্ক আছে, তাই না? কাজকর্ম বলে না, কাজকর্ম নাই, কাজকর্ম আছে। কর্ম আর কাজ প্রায় সেম করে না মানুষ, হ্যাঁ, সেম ভাবে বলে না। অথচ দেখো বাংলা গ্রামারে আমি ধরো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট লিখলাম। বাংলা গ্রামারে সাবজেক্টকে বলা হয় কর্তা। কি বলা হয়? কর্তা বা উদ্দেশ্য বলা হয়। কর্তা বা উদ্দেশ্য বলা হয়। ভাবকে বলা হয় ক্রিয়া। ওই যে কাজও বলতে পারো চাইলে, কিন্তু ক্রিয়া কেন বলবা? কারণ অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম। অবজেক্ট অর্থ কি? কর্ম। তাহলে আমার মুখোমুখি একটু করে বলো, সাবজেক্ট অর্থ কি? সবাই বলো, সাবজেক্ট অর্থ কি? কর্তা বা উদ্দেশ্য। আর ভাব মানে কি? সবাই বলতে হবে, মুখে মুখে বললে তাহলে জিনিসগুলো একদম মনে গেঁথে যাবে। তারপর অবজেক্ট অর্থ কি? কর্ম। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ভার্বের সঠিক ধরন, গঠন বা অবস্থান আমরা বুঝবো। ক্লিয়ার বিষয়টা? এখন কথা হচ্ছে ভার্বের সঠিক ধরন অবস্থান বুঝতে হলে আমাদের দুটো জিনিস মানে খুব ম্যান্ডেটরি। একটা হচ্ছে ভার্বের বিস্তারিত প্রকারভেদ জানা লাগবে। ভার্বের যেটা তোমরা ইতিমধ্যে জানো, তাই না? বিস্তারিত প্রকারভেদ জানা লাগবে ভার্বের। ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। এই যে এটা কিন্তু আমাদের একটা রেকর্ড ক্লাস আছে, খুব সুন্দর করে ডিটেলস বলা রেকর্ড ক্লাস আছে, এবং নিশ্চয়ই সেটা পেয়েছো তোমরা, তাই না? ইতিমধ্যে পেয়েছো। আর ওইটাতে আমি অল্প অল্প সময়ে একদম বিস্তারিত একদম ফুটাই তুলছি এবং বুঝাই দিছি। ওইটা করে ফেললে তোমাদের ওই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি এখন শর্টলি একটু করে বলে যাবো জিনিসটা। এই জিনিসটা কেমন, এটা একটা গেল শর্টলি, খুব শর্টলি বলে যাবো। ভিডিওটা ক্লাসটা করছিলা না? করছিলা সবাই? করো নাই? করতে হবে ভিডিও। এই টুকটাক ক্লাসগুলো করা লাগবে। অনলাইনের সাথে আমাদের কানেক্টেড হইতে হবে, তাই না? আমরা এখানে পড়বো, অবশ্যই পড়বো, কিন্তু অনলাইনের সাথে কানেক্টিভিটি রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে না ফিজিক্যাল লাইফ নাকি? তো ভার্বের বিস্তারিত প্রকারভেদ। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট বুঝতে হবে। বেসিক কনসেপ্ট যদি বুঝি তাহলে আমাদের রাইট ফর্ম ভার্বের রুলস একদম কমে যাবে, একদম কমে যাবে। আমি প্রকারভেদে যাওয়ার আগে তোমাদের আগে বেসিক কনসেপ্টটা বুঝাই দিই। বেসিক কনসেপ্ট কি রাইট ফর্ম ভার্বের? রাইট ফর্ম ভার্বের বেসিক কনসেপ্টটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের মানে একটা সেন্টেন্সের মেইন থিম বা স্ট্রাকচার। এরপর অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। মডিফায়ার থাকতে পারে, নাও থাকতে পারে। এখন দেখো এই রাইট ফর্ম ভার্বের যত রুলস আছে সবগুলা রুলস মূলত তুমি যদি চিন্তা করো দেখবা সবগুলা রুলসের প্রায় ধরো 80% এই দুইটা সিস্টেমে বিভক্ত। কি মানে দুইটা ভাগে বিভক্ত। কি ভাগ দেখো, একটা হচ্ছে ভার্বটা হবে সাবজেক্ট অনুসারে একটা, এবং সাবজেক্টে কি অনুসারে হবে, সাবজেক্টে এটা থাকলে ভার্ব এটা হবে, সাবজেক্টে এটা হইলে এটা হবে, এই টাইপসের বিভিন্ন রুলস দেখবা। আরেকটা দেখবা এই ভার্বটার পরিবর্তন হয় টেন্স অনুসারে। কি অনুসারে? টেন্স অনুসারে। আর বাকি 20% হচ্ছে যে কিছু খুচরা কিছু ছোটখাটো নিয়ম রুলস। হ্যাঁ, যেমন ধরো যেমন উইথ এ ভিউ টু হইলে ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। এই জিনিসগুলো
মানে 2 এর পরে ভার্বের বেস ফর্ম হয় কিন্তু ওই 2 গুলোর পরে আইএনজি হয়, এই খুচরা নিয়ম। কিন্তু 80% নিয়ম হচ্ছে এই দুই কেন্দ্রিক, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ভার্বটা হয় আর টেন্স অনুসারে ভার্বটা হয়। এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে বেসিক কনসেপ্ট হচ্ছে তোমার এ পাশ আর এ পাশ। আমি তোমাদের সাবজেক্ট অনুসারে ভার্বটা কিভাবে হয় জিনিসটা বলবো, তারপরে টেন্স অনুসারে ভার্বটা কিভাবে হয় এই জিনিস, এই টেন্সের সেন্স আর সাবজেক্ট অনুসারে কিভাবে হয় এই জিনিসটা বললেই ধরো তোমার রুলস আসলে শেষ ধরতে গেলে, যেহেতু বেসিক কনসেপ্ট ইয়া করবো। আর আমরা খুব টেকনিক্যালি পড়বো বলছি আজকে, খুব রুলস কমিয়ে। হ্যাঁ, এরপরে আসি সেকেন্ড কথায় আসি। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমরা যে এরপরে এরপরে শুধু কিছু খুচরা নিয়ম পড়বো, যে টু টু প্লাস ভার্ব বেস ফ্রম, এরকম শেষ, আর কিছুই পড়বো না। বুঝতে পারছো কিভাবে রাইট ফর্ম ভার্বটা শেষ করবে? এবং এর পরবর্তী যত বোর্ড কোয়েশ্চেন আসে আমরা ওইখান থেকে ব্যাখ্যা দিব। আর অবশ্যই এই ভিডিওটা পাবলিক থাকবে না, ভিডিওটা আমরা ইউটিউবে প্রাইভেট সিস্টেমে থাকবে, শুধুমাত্র আমার যারা ফিজিক্যাল স্টুডেন্ট, তোমরা যারা, হ্যাঁ তোমরা বারবার এই ক্লাসগুলো মিস করলে বা পরীক্ষার আগে যদি কখনো ইয়া হয় কিছু ভুলে গেলে তখন এটা যাতে করে ফেলতে পারো। ক্লিয়ার বিষয়টা? ওকে, এগুলো পাবলিক করে দিলে কেমন হবে, তাই না? এত শর্টকাট পাবলিক করা তো যাবে না।
পাই নাই, ওই যে এখানে রয়ে গেছে। চলো আমরা তাহলে রাইট ফর্ম অফ ভার্ব করি। বিসমিল্লাহ বলে চলো, খাতা কলম নাও, খাতা কলম নাও। আমি এবার তোমাদের মানে একদম যত সংক্ষেপে এবং ওই সংক্ষেপের মধ্যে কোনো কিছু বাদ না দিয়ে যত ইজিলি বোঝানো যায়, ঠিক আছে, ওই জিনিসটাতে ইয়া করবো, ফোকাস দিব। হ্যাঁ, কয়টা ক্লাস তো যাইতে হবেই মাস, তাই না? হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের অংশ ধরতে পারো বা কমপ্লিট সেন্টেন্সের অংশ ধরতে পারো। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লাই হয়, হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্বে আসে। তো আজকে আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব আমরা একদম বিস্তারিত করে জানবো কয়েকটা ক্লাসে। এটা মানে ভিডিওর জন্য আর কি, বুঝো নাই? রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, রাইট অর্থ কি বলতো? সঠিক। ফর্ম অর্থ কি বলতো? এই ফর্ম কিন্তু দুইটা আছে, তাই না? একটা কি FROM ফ্রম, একটা FORM ফর্ম। এর উচ্চারণ করবে এইভাবে, দেখো, ফর্ম বলো, ঠিক আছে, এই ফর্ম। আর এটা ফ্রম, এটার উচ্চারণ হচ্ছে এরকম করে, ফ্রম। ক্লিয়ার? হ্যাঁ, এই ফর্ম অর্থ কি? এই ফর্ম অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে, বাট আপাতত আমরা কয়েকটা ওয়ার্ড লিখতেছি। ধরন, গঠন, অবস্থান। ধরন, গঠন, অবস্থান। তাহলে আর অফ এর অর্থ হচ্ছে র বা এর, র বা এর। আর ভার্ব মানে কি? ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া। অনেকে আমরা ক্রিয়া ক্রিয়া মানে কাজ বলি। ক্রিয়া মানে কি বলি? কাজ। তো কাজ যে এটা আসলে ভুল তা না, কিন্তু ক্রিয়া বলাটা কেন, মানে ক্রিয়াটা কেন সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ হচ্ছে দেখো, কাজের সাথে আবার কর্মের একটা সম্পর্ক আছে, তাই না? কাজকর্ম বলে না, কাজকর্ম নাই, কাজকর্ম আছে। কর্ম আর কাজ প্রায় সেম করে না মানুষ, হ্যাঁ, সেম ভাবে বলে না। অথচ দেখো বাংলা গ্রামারে আমি ধরো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট লিখলাম। বাংলা গ্রামারে সাবজেক্টকে বলা হয় কর্তা। কি বলা হয়? কর্তা বা উদ্দেশ্য বলা হয়, কর্তা বা উদ্দেশ্য বলা হয়। ভাবকে বলা হয় ক্রিয়া, ওই যে কাজও বলতে পারো চাইলে, কিন্তু ক্রিয়া কেন বলবা? কারণ অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম। অবজেক্ট অর্থ কি? কর্ম। তাহলে আমার মুখে একটু করে বলো, সাবজেক্ট অর্থ কি? সবাই বলো, সাবজেক্ট অর্থ কি? কর্তা বা উদ্দেশ্য। আর ভাব মানে কি? সবাই বলতে হবে, মুখে বললে তাহলে জিনিসগুলো একদম মনে গেঁথে যাবে। তারপর অবজেক্ট অর্থ কি? কর্ম। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ভার্বের সঠিক ধরন, গঠন বা অবস্থান আমরা বুঝবো। ক্লিয়ার বিষয়টা? এখন কথা হচ্ছে ভার্বের সঠিক ধরন অবস্থান বুঝতে হলে আমাদের দুটো জিনিস মানে খুব ম্যান্ডেটরি। একটা হচ্ছে ভার্বের বিস্তারিত প্রকারভেদ জানা লাগবে। ভার্বের যেটা তোমরা ইতিমধ্যে জানো, তাই না? বিস্তারিত প্রকারভেদ জানা লাগবে ভার্বের। ভার্ব দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। এই যে এটা কিন্তু আমাদের একটা রেকর্ড ক্লাস আছে, খুব সুন্দর করে ডিটেলস বলা রেকর্ড ক্লাস আছে, এবং নিশ্চয়ই সেটা পেয়েছো তোমরা, তাই না? ইতিমধ্যে পেয়েছো। আর ওইটাতে আমি অল্প অল্প সময়ে একদম বিস্তারিত একদম ফুটাই তুলছি এবং বুঝাই দিছি। ওইটা করে ফেললে তোমাদের ওই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি এখন শর্টলি একটু করে বলে যাবো জিনিসটা, এই জিনিসটা কেমন, এটা একটা গেল শর্টলি, খুব শর্টলি বলে যাবো। ভিডিওটা ক্লাসটা করছিলা সবাই? করো নাই? করতে হবে ভিডিও, এই টুকটাক ক্লাসগুলো করা লাগবে। অনলাইনের সাথে আমাদের কানেক্টেড হইতে হবে, তাই না? আমরা এখানে পড়বো, অবশ্যই পড়বো, কিন্তু অনলাইনের সাথে কানেক্টিভিটি রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে না ফিজিক্যাল লাইফ নাকি? তো ভার্বের বিস্তারিত প্রকারভেদ। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট বুঝতে হবে। বেসিক কনসেপ্ট যদি বুঝি তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের রুলস একদম কমে যাবে। আমি প্রকারভেদে যাওয়ার আগে তোমাদের আগে বেসিক কনসেপ্টটা বুঝাই দিই। বেসিক কনসেপ্ট কি রাইট ফর্ম অফ ভার্বের? রাইট ফর্ম অফ ভার্বের বেসিক কনসেপ্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের মানে একটা সেন্টেন্সের মেইন থিম বা স্ট্রাকচার। এরপর অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। মডিফাই থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে, নাও থাকতে পারে। এখন দেখো, এই রাইট ফর্ম অফ ভার্বের যত রুলস আছে
সবগুলা রুলস মূলত তুমি যদি চিন্তা করো দেখবা সবগুলা রুলসের প্রায় ধরো 80% এই দুইটা সিস্টেমে বিভক্ত, কি মানে দুইটা ভাগে বিভক্ত। কি ভাগ দেখো, একটা হচ্ছে ভার্বটা হবে সাবজেক্ট অনুসারে একটা, এবং সাবজেক্টে কি অনুসারে হবে, সাবজেক্টে এটা থাকলে ভার্ব এটা হবে, সাবজেক্ট এটা হলে এটা হবে, এই টাইপের বিভিন্ন রুলস দেখবা। আরেকটা দেখবা এই ভার্বটার পরিবর্তন হয় টেন্স অনুসারে, কি অনুসারে, টেন্স অনুসারে। আর বাকি 20% হচ্ছে যে কিছু খুচরা কিছু ছোটখাটো নিয়ম রুলস। হ্যাঁ, যেমন ধরো যেমন উইথ এ ভিউ টু হইলে ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে, এই জিনিসগুলো মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় কিন্তু ওই টু গুলোর পরে আইএনজি হয়, এই খুচরা নিয়ম। কিন্তু 80% নিয়ম হচ্ছে এই দুই কেন্দ্রিক, অর্থাৎ সাবজেক্ট অনুসারে ভার্বটা হয় আর টেন্স অনুসারে ভার্বটা হয়। এই জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে বেসিক কনসেপ্ট হচ্ছে তোমার এই পাশ আর এই পাশ। আমি তোমাদের সাবজেক্ট অনুসারে ভার্বটা কিভাবে হয় জিনিসটা বলবো, তারপরে টেন্স অনুসারে ভার্বটা কিভাবে হয় এই জিনিস, এই টেন্সের সেন্স আর সাবজেক্ট অনুসারে কিভাবে হয় এই জিনিসটা বললেই ধরো তোমার রুলস আসলে শেষ ধরতে গেলে, যেহেতু বেসিক কনসেপ্ট ইয়া করবো। আর আমরা খুব টেকনিক্যালি পড়বো বলছি আজকে, খুব রুলস কমিয়ে। হ্যাঁ, এরপরে আসি সেকেন্ড কথায় আসি। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমরা যে এরপরে শুধু কিছু খুচরা নিয়ম পড়বো, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এরকম, শেষ, আর কিছুই পড়বো না। বুঝতে পারছো কিভাবে রাইট ফর্ম ভার্বটা শেষ করবে? এবং এর পরবর্তী যত বোর্ড কোয়েশ্চেন আসে আমরা ওইখান থেকে ব্যাখ্যা দিব। আর অবশ্যই এই ভিডিওটা পাবলিক থাকবে না, ভিডিওটা আমরা ইউটিউবে প্রাইভেট সিস্টেমে থাকবে, শুধুমাত্র আমার যারা ফিজিক্যাল স্টুডেন্ট, তোমরা যারা, হ্যাঁ, তোমরা বারবার এই ক্লাসগুলো মিস করলে বা পরীক্ষার আগে যদি কখনো ইয়া হয় কিছু ভুলে গেলে তখন এটা যাতে করে ফেলতে পারো। ক্লিয়ার বিষয়টা? ওকে, এগুলো পাবলিক করে দিলে কেমন হবে, তাই না? এত শর্টকাট পাবলিক করা তো যাবে না। এই মানে ভালো ক্লাসগুলো, যেমন আমার সামারি ক্লাসটা শর্টকাট নাই, মানে ওই শর্টকাট বলতে সামারি ক্লাসটা আমার ইয়া না, পাবলিক নাই, এটা হচ্ছে যে মানে প্রাইভেট করা, স্টুডেন্টের লিঙ্ক দিলে তখন ঢুকতে পারে। তো দেখো কেন জানো, কারণ সামারি ক্লাস একটা ছিল মাস্টার ক্লাস পুরো, এটা দিয়ে তুমি আইএলটিএস এর সামারি যাবে, সবকিছু সামারি লিখতে পারবা। তো যাই হোক, দেখো এই সাবজেক্ট অনুসারে ভার্বটা কিভাবে হয় এই জিনিসটা জানবো। সাবজেক্ট অনুসারে ভার্বটা হয় হচ্ছে গিয়ে, আচ্ছা এটা বলার আগে আমি ভার্বের বিস্তারিত প্রকারভেদটা একটু করে চলে যাই, এটা ইয়া করে তারপরে এখানে আসতেছি। ভার্বের বিস্তারিত প্রকারভেদটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। ভার্ব হচ্ছে আমরা জানছিলাম দুই প্রকার, পৃথিবীর যত ভার্ব আছে সবগুলো দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি সংক্ষেপে ভাগ করতেছি, সংক্ষেপে তোমরা চাইলে লিখে ফেলতে পারো, টুকটাক এগুলো লিখে ফেলতে পারো। তো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মানে এটা না লিখলেও এই জিনিসগুলো মাথায় রাখার জন্য লিখে রাখতে পারো। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার পার্থক্য কি? সমাপিকা এবং অসমাপিকা খুব ইজিলি বুঝতে পারবা আমি যদি তোমাদের 5টা লাইন বলি, অর্থাৎ ওই 5টা লাইনের ভেতরে সমাপিকা ক্রিয়া ইউজ করা হয়েছে, কোনো লাইনে আবার অসমাপিকা ক্রিয়া ইউজ করা হয়েছে। আগে আমাকে বলবা যে সেন্টেন্সটা বাক্যটা হয়েছে কি হয় নাই, জাস্ট এটা বলবা, ঠিক আছে? মানে আমি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া ইউজ করবো, আবার অসমাপিকা ক্রিয়াও ইউজ করবো। আমি খুব সিম্পল একটা বাক্য বলতেছি, আমি ভাত খাই, হইছে কি হয় না, জাস্ট এটা বলবা, সেন্টেন্স হইছে, বাংলা কিন্তু, ইংলিশ বলতেছি না। ওকে, আমি ভাত খেয়েছি, আমি ভাত খাবো, রোজার মাস, তারপরে ধরো মানে আমরা উদাহরণ দিচ্ছি আর কি, ঠিক আছে? আমি ভাত খেয়ে, কেন, আমি তো বড় একটা বাক্য বললাম, শুধু একটা ভার্বের জন্য সেন্টেন্সটা হয় নাই, হয় নাই। আচ্ছা ওকে, আমি ভাত খেতে, হয়েছে বাক্য? হয় নাই। আমি শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব ইউজ করছি এখানে, বাংলাতে কি ইউজ করলাম? অসমাপিকা ক্রিয়া ইউজ করলাম। দুইটা অসমাপিকা ইউজ করার কারণে পুরো সেন্টেন্সটাই হইলো না, হয়েছে? তাহলে সেম ভাবে তুমি ইংলিশে যখন নন ফাইনাইট ভার্ব ইউজ করবে কোনো সেন্টেন্সে, তখন সেন্টেন্সটা হবে না। তাহলে একটা সেন্টেন্স হওয়ার শর্ত বলতে আমরা যেটা জানি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আসলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যে এটা যেমন সত্য, আরেকটা সত্য হচ্ছে সাবজেক্ট প্লাস একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে, যেটা যেমন সত্য, আর একটা সত্য কথা হচ্ছে সাবজেক্ট প্লাস কি থাকা লাগবে, ভার্বটা হইতে হবে ফাইনাইট ভার্ব। কারণ নন ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্স হয় না, কোশ্চিন কালও হবে না নন ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্স। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এই নন ফাইনাইট যেগুলো দ্বারা সেন্টেন্স হয় না সেগুলো আমরা প্রকারভেদগুলো জানি, সেগুলো হচ্ছে যে আমরা পড়ছিলাম আগে ইনফিনিটিভ, কি নাম? ইনফিনিটিভ। তারপরে জেরান, কি বলবা? জেরান। আর হচ্ছে পার্টিসিপল, শুধু পার্টিসিপল। তাহলে আমরা বলি আরেকবার, লিখে ফেলো, এটা লিখতে পারো, আর এটাতে লিখা থাকে, এটা লেখা দরকার নাই, বুঝে যাও জাস্ট।
ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। ইনফিনিটিভ মানে হচ্ছে যে টু প্লাস ভার্ব, আর ভার্বের বেস ফর্ম হবে। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, এবং পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কেমনে হয়? ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল কেমনে হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট পার্টিসিপল কেমনে হয়? হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিসিএস এর জন্য যখন মানুষ কোচিং করে, তখন ওই ক্লাসগুলোতে, বিসিএস এর ক্লাসগুলোতে, স্পেশাল বিসিএস ছাড়া আর কি, হ্যাঁ, সবগুলোতে একদম এনইউ, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সবাই একসাথে তখন কি করে? ক্লাস করে, এবং সবাই যার যার মতো করে পড়াগুলো বুঝে নেয়। বুঝছো? যে জিনিসটা আমরা এখানে মাঝে মধ্যে কি করি? প্র্যাকটিস করি, তাই না? টুকটাক প্র্যাকটিস করি আমরা। এখানে এমন এমন থাকে, বসে থাকে যে যারা কি করছে, যারা মনে হয় লিখিত মানে প্রিলি পাস করে ফেলছে, লিখিত এগুলো, তারপরে বা লিখিত ইয়া করছে, ভাইবার জন্য ওয়েট করতেছে, এবং বিভিন্ন ধরনের আছে। আমার তো ইন্টারভিউটা দিতে তো আইবা তো বেশি ঠিকানা আছে। পরে আমাদের ছিল প্রফেশনাল তখন আমার তাই ছিল বাকি তারপর কিসে সেই ঠিকানাটা হওয়ার পর আমার দিছে আর কি। হ্যাঁ, আমার তাই বাকি ভাইবা থেকে আবার বাদ হয়ে গেছে। তো একবার যারা ভাইবাতে যায় তারা কেন এরপর প্রত্যেকবার ভাইবা পর্যন্তই চলে যেতে পারে? কেমন জানা যেতে পারে? এই বাধাটা একবার, এটা অ্যাডমিশন টেস্টের মতো, যে এক জায়গায় টিকলে তুমি ধুমধারাক্কা সব জায়গায় টিকতে থাকবা, হ্যাঁ, না টিকলে দেখবে কোথাও টিকতেছো না। তুমি অনেকবার দিতে তো প্রথমে তো উনি প্রাথমিক ছিল, তারপর হচ্ছে সত্যি কথা বলতে আসলে অধ্যবসায়টা খুব প্রয়োজন হয় এক্ষেত্রে, মানে একদম লেগে থাকতে হয়। এই একজন গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস অফিসার হওয়া এত সহজ? আমার মতো এরকম পড়ায় টড়ায় সব কাজ কইরা তারপরে গিয়ে পড়তে বসলে হবে? হবে না। এটা একদম সবকিছু ছেড়ে বসে থাকতে হবে, তাহলে গিয়ে তুমি ফার্স্ট ক্লাস জব পাবা, একদম রয়্যাল লাইফ পাবা। এবার তো দিই নাই তো। আচ্ছা দেখো, তারপরে আসি ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাইলে আমরা এটা জানছি, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে ইনফিনিটিভ, জেরান্ড ভার্বের সাথে আইএনজি হলে জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল। আর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে জানছিলাম আমরা, যে ভার্বের সাথে আইএনজিটা নাউনের মতো কাজ করবে সেটার নাম জেরান্ড, আর যে ভার্বের সাথে আইএনজিটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসি হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আসলে কোনগুলো? পাস্ট পার্টিসিপল হচ্ছে আমরা ছোটবেলা থেকে ওই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ে আসছি না? মনে আছে তোমাদের? এই যে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এভাবে পড়ে আসছিলাম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে অনেক টিচার V1 বলে, এটাকে V2 বলে, এটাকে V3 বলে, আবার এটাকে অনেকে ভার্বের পাস্ট পার্টিসিপলে PP কথাটা আনে। বুঝছো তো বিষয়টা? আর এই যে ছকটা আমাদের বইয়ে, এই ছকটার নাম লেখা আছে স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব উইক ভার্ব নামে। স্ট্রং ভার্ব উইক ভার্ব, স্ট্রং ভার্ব উইক ভার্বের এটা স্ট্রং উইক কেন বলা হয় এটা বলছিলাম, এটা দেখবা, তারপর আরেকবার বলে দিচ্ছি। স্ট্রং বা উইক ভার্বের মধ্যে পার্থক্য কি, বা এই কথাটা কেন বলা হয়? এটা কিন্তু ফর্মাল কোনো প্রকারভেদ না। স্ট্রং বা উইক ভার্ব ফর্মাল কোনো প্রকারভেদ না, তারপরে নামটা কেন দিয়েছে এটা ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। আগে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কেমনে থাকে এটা একটু করে দেখি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কেমনে থাকে? যেমন ডু, ডিড, ডান, তাই না? তারপরে গো, ওয়েন, গন। তারপর হচ্ছে ওয়াক, ওয়াকড, ওয়াক, তাই না? তারপর হচ্ছে টক, টকড, টক। এখন আমি এই কয়েকটা লিখলাম না এখানে, দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম মানে আমরা এখানে যে এই যে ফর্মটা এখানে পড়ি আমরা, হ্যাঁ,
এই ফর্মটা মূলত হচ্ছে এইটা, এই ফর্মটা কোনটা, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা। অর্থাৎ আমরা ছকে যেটা দেখি এটা দিয়ে কোনো সেন্টেন্স হবে না, কারণ এটা নন ফাইনাইট ভার্ব। এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এটা দিয়ে কোনো সেন্টেন্সই হবে না। আই গন টু স্কুল বললে জীবনে হবে না। আই ডান দিস ওয়ার্ক, আই ডান দা ওয়ার্ক বললে হবে না। আই ওয়ার্ক বললে হবে না। আই টক বললে হবে না। মানে এই ওয়ার্ডগুলো ইউজ করলে হবে না। তো তুমি এগুলো দিয়ে সেন্টেন্স হবে, এগুলো দিয়ে প্রেজেন্ট ফর্মে সেন্টেন্স হবে, এগুলো দিয়ে পাস্ট ফর্মে সেন্টেন্স হবে, কিন্তু এগুলো দিয়ে কখনো সেন্টেন্স হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত একটা বিষয়। ক্লিয়ার বিষয়টা? ওকে। এখন কথা হচ্ছে স্ট্রং উইক এই জিনিসটা বইয়ের মধ্যে কেন এই নামটা দেওয়া হয়? দেওয়া হয় এই জন্য, দেখো যে ভার্বগুলো নিজের রূপ পরিবর্তন করে ফেলতে পারে, যেমন ডু, ডিড, ডান, গো এন্ড, এগুলাকে ওরা বলতে চাচ্ছে স্ট্রং ভার্ব। এগুলা কি বলতে চাচ্ছে? স্ট্রং। আর যেটা রূপ পরিবর্তনের জন্য বা ফর্ম পরিবর্তনের জন্য, যেটা হচ্ছে বাইরের থেকে এই ধরনের সাফিক্সের সাহায্য নিচ্ছে বা এই যে ইডি এরকম আসতেছে, এগুলোকে উইক ভার্ব বলা হচ্ছে। কি ভার্ব বলা হচ্ছে? তাহলে নামটা কেন দিয়েছে তোমরা কি আজকে জিনিসটা ক্লিয়ার? ওকে, এই জিনিসটাও ক্লিয়ার। তারপরে আমরা তাহলে এতটুকু পর্যন্ত আসলাম। এবার আসে পারফেক্ট পার্টিসিপল। আসি পারফেক্ট পার্টিসিপল, আসলে ওটার ইউজটা আমরা যে রাইট ফর্ম ভাবে অনেক বেশি দেখবো, ব্যাপারটা এমন না। কিরকম দেখবো? হয় হ্যাভিং দিবে, এরপর একটা গ্যাপ দিয়ে দিবে, তো গ্যাপের মধ্যে আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো লাগবে, আর কিছু না। বুঝছো? অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, আগে এখানে গ্যাপ দিয়ে দিবে, উপরে বক্সে বা পাশে ব্র্যাকেটে দেখবে হ্যাভ আছে, তাহলে এটা কি করে দিতে হবে? হ্যাভিং করে দিতে হবে। এই সিস্টেমে আসবে, এছাড়া আর ভিন্ন সিস্টেমে আসার কোনো ইয়া নাই। আর পুরো স্ট্রাকচার দুইটা একসাথে, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। এই জিনিসটা ক্লিয়ার কিনা? এখানে কোনো প্রশ্ন আছে? কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে এবার আমরা ফাইনাইট ভার্বে চলে আসি। এই ফাইনাইট ভার্ব হচ্ছে যে দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? আমি একটু বড় করে লিখি, এটা তাহলে মুছে দিচ্ছি। হ্যাঁ, নন ফাইনাইট। ওকে, এই ফাইনাইট দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা কি? অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার যদি দুই ভাগে ভাগ করে, ট্রানজিটিভ, নন ইনট্রানজিটিভ এভাবে ভাগ করে, তো এটা দরকার নেই আমাদের আপাতত। তবে আমি মুখে বলে রাখি, ট্রানজিটিভ মানে যেটা তোমরা বাংলাতে সকর্মক ক্রিয়া বলো, যেটা হচ্ছে যে কর্ম মানে অবজেক্টকে সাথে নেই। দেখছো কর্ম জানাতে কি উপকার হচ্ছে না? সকর্মক ক্রিয়া, যেটাতে অবজেক্ট থাকবে, সেটা কি? আমি খাই বললে কি এখানে কিছু আছে? অবজেক্ট আছে? নাই। আমি ভাত খাই বললে অবজেক্ট আছে? আছে, ভাত। আই ইট রাইস, রাইসটা অবজেক্ট না? তাহলে এখন হচ্ছে যখন যে ভার্বটা অবজেক্ট নিবে সেটা হচ্ছে সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বটা অবজেক্ট নিবে না, ধরো হি ডাইড, কেউ মারা গেলে এখানে কোনো অবজেক্ট থাকে না। মারা গেলে কি থাকে না? নর্মালি অবজেক্ট থাকে না, নর্মালি বলতেছি আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ধরো হি ফিনিশড, সে শেষ হয়ে গেছে, এখানে কোনো আর অবজেক্টের দরকার আছে? দরকার নাই। এই হচ্ছে বিষয়। তো এই যে বিষয়গুলো যেগুলো অবজেক্ট নেয় না, ওগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? আর বাংলাতে বলে অকর্মক ক্রিয়া। কি বলে? এখন বাংলাতে আসলে আরেকটা প্রকারভেদ বেশি আছে। কি বেশি আছে জানো? যেখানে আবার দুইটা অবজেক্ট থাকে, ওটা আবার দ্বিকর্মক বানাইছে। কি বানাইছে? দ্বিকর্মক। তাইলে তোমাদের ইজি লাগবে না? ইংরেজির সাথে বাংলা এভাবে মিলাই পড়লে সুইট না? হ্যাঁ হ্যাঁ, আসলে তো এখন তো বুঝছো নাকি? মনে থাকবে অকর্মক, সকর্মক আর দ্বিকর্মক মানে কি। তবে এখানে শুধু প্রিন্সিপালের মধ্যে আমরা ইংলিশে পাই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ইন দ্বারা বোঝা যাচ্ছে এটা মানে উল্টা কিছু একটা, তাহলে অকর্মক, আর তাহলে ট্রানজিটিভ মানে সকর্মক। ক্লিয়ার? ওকে, এবার অক্সিলারি ভার্বের প্রকারভেদে আসি, মানে যে এগুলা দ্বারা সেন্টেন্স হয় কিন্তু। হ্যাঁ, এখন প্রিন্সিপাল ভার্ব আসলে কোন কোন ভার্বগুলো? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যেগুলো দ্বারা সরাসরি কাজ করা বোঝায়। কি বোঝায়? সরাসরি কাজ করা বোঝায়। মানে কি? আমি ওপেন দা ডোর, ওপেন কি? সরাসরি কাজ করা বোঝাচ্ছে। তারপরে আমি বললাম যে সি দেখা, টিচ শেখানো, লার্ন শেখা, হ্যাঁ, তারপর ওয়াচ, তারপর লুক, হ্যাঁ, এই সবগুলো কি? মুভ, সবগুলো হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, তাই না? তাহলে এইগুলো সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা বলো তো, ইজ অর্থ কি কোনো কাজ করা বোঝায়? কোনো স্পেসিফিক কোনো কাজ করা বোঝায় ইজ অর্থ? আর এম এগুলো দ্বারা, ওয়াজ ওয়ার এগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়? কখনো বোঝায় না। তাহলে এগুলা কিন্তু প্রিন্সিপাল ভার্ব না। প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যেগুলো দ্বারা সরাসরি কোনো না কোনো কাজ করা বোঝায়। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমরা অক্সিলিয়ারি ভার্বে আসি। অক্সিলিয়ারি ভার্বে
অক্সিলারি ভার্বটা হচ্ছে দুই প্রকার, মানে বোঝার সুবিধার্থে, অ্যান্সার করার সুবিধার্থে আমরা দুই প্রকার করতেছি আর কি, হ্যাঁ, বা দুই প্রকারই। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল। হ্যাঁ, এটা মডাল অক্সিলারি। তো মডাল অক্সিলারি কোনগুলো, প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি গুলো আমরা দেখব বি বি লিখা থাকে, দেখো না বক্সে বা পাশে বি লিখা থাকে না, হ্যাঁ। তো বি ভার্ব মানে কোনগুলো সবসময় মনে রাখবা, এম ইজ, আর, ওয়াজ, বি শব্দটারও বি ভার্ব একটু রাখো, কারণ বি শব্দটা থাকলে অনেক সময় বিটাও বসে যায় না, এজন্য বিটারও রাখো এখানে, বিটাও সাহায্য করার জন্য আসে। তাহলে টু হ্যাভ ভার্ব, কি নাম? টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো হ্যাভিং লিখি নাই কেন? হ্যাভিং লিখলে এটা ওই এখানে লিখছিলাম না, হ্যাভিং লিখলে ওটা কোথায় চলে যাচ্ছে? নন ফাইনাইট ভার্বে চলে যাচ্ছে, আইএনজি যুক্ত করে দিলে। আর লাস্ট হচ্ছে টু ডু ভার্ব, কি নাম? টু ডু ভার্ব। টু ডু ভার্ব মানে কি? ডু, ডিড, ডাস। এখন ডুইং লিখলে তাহলে কি হয়ে যাবে? নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ডুইং লিখলেই নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার মডেল অক্সিলারি কোনগুলো? মডেল অক্সিলারি গুলো আমি মুখে বলতেছি, হ্যাঁ। মডেল অক্সিলারি কি লেখা দরকার আছে? না, আমি মুখে বলছি। shall, should, will, would, can, could, may, might, must, need, dare, have to, has to, had to, ought to। ঠিক আছে, তারপর হচ্ছে used to, এরপর হচ্ছে যে would better, had better, would rather। শেষ, এগুলাই ক্লিয়ার? হ্যাঁ, মডেল অক্সিলারি ক্লিয়ার তো? এগুলাই মডেল অক্সিলারি। দু একটা থাকতে পারে, দু একটা হয়তো ইয়ে হইতে পারে, বাট এগুলাই। তাহলে আমাদের ভার্ব জিনিসটা শেষ। ভার্বের যে দুইটা জিনিস জানা লাগবে বলছেন, একটা ভার্বের বেসিক প্রকারভেদ আর একটা কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। তো বেসিক হচ্ছে এইটাই মূলত ভার্বের প্রকারভেদটা। এখানে আমরা নন ফাইনাইট জানছিলাম, এরপরে ফাইনাইট জানলাম। আর এখন আমরা বেসিক কনসেপ্টে যাব। বেসিক কনসেপ্ট দিয়ে আমরা এবার রুলসে ঢুকে যাব এখন। আচ্ছা, আমি বিস্তারিত যাচ্ছি না আর কি। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে ডু, ডিড, ডাজ প্রিন্সিপাল হয় না, এখানে অক্সিলারি কিভাবে হয়? প্রশ্নটা করতে পারো না? এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই, যেহেতু করো নাই। হ্যাঁ, তা উত্তর দিচ্ছি। ডু, ডিড, ডাজ কখন প্রিন্সিপাল হয়, কখন অক্সিলারি হয়? মনে রাখবা, ডু, ডিড, ডাজ অক্সিলারি ভার্ব হয় তিনটার সময়। কয়টার সময়? তিনটার সময়। একটা হচ্ছে নট বহন করার জন্য। কি বহন করার জন্য? নট বহন করার জন্য। আরেকটা হচ্ছে এটা টেন্সের যে ইয়াটা, মানে টেন্সের যে রূপটা, সেটা বহন করার জন্য। আর 3 নাম্বার হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন করতে সাহায্য করার জন্য। তাইলে আমি আবারও বলতেছি, তিনটা ক্ষেত্রে ডু, ডিড, ডাজ অক্সিলারি হয়, সাহায্যকারী ভার্ব হয়, অক্সিলারি হিসেবে কাজ করে। কখন? একটা হচ্ছে যে নট বহন করার জন্য, যেমন প্রিন্সিপাল ভার্ব নটকে বহন করে না। আই ইট নট রাইস, আমি ভাত খাই না। ইট নট হবে জীবনে? নট ইট হবে জীবনে? জীবনে কোনো শুনছো? তারপরে আমি হাঁটি না, ধরো আই ডোন্ট ওয়াক বলি আমরা আই ওয়াক নট বলি, কখনো বলি না। আই নট ওয়াক বলি না। এই ধরনের ওয়ার্ড বলি জীবনে? বলি না। তাহলে এই নটটা বহন করার জন্য কি লাগে আমাদের? ডু, ডিড, ডাজ, অথবা অন্য কোনো অক্সিলারি ভাবে এসে সাহায্য করে। বুঝছো তো? আর এই ডু, ডিড, ডাজ আবার অক্সিলারি কখন হয়? যখন টেন্সের ভারটা বহন করে। হ্যাঁ, যেমন ধরো কিরকম বহন করে, ধরো আমি একটা বাক্য লিখলাম, না আমি কি, ধরো কি লিখলাম, তো দেখো আমি লিখলাম যে উই গট দা, আমরা কি পাইলাম? উই গট দা প্রাইস, আমরা প্রাইসটা পাইলাম, আমরা প্রাইসটা পেয়েছিলাম। উই গট দা প্রাইস। এখন দেখো আমরা প্রাইসটা পাইনি যদি বলতে চাই, আমরা প্রাইসটা পাইনি, তাহলে দেখো উই গটের সাথে কখনো নট যুক্ত হবে না। আমরা জানি ডু, ডিড, ডাজের সাহায্য নিতে হবে। এটা যেহেতু পাস্ট ফর্ম আছে, তাহলে ডু নিলো, এটা ওই টেন্সের ভারটা বহন করে ফেলতেছে, তাহলে কি হয়ে যাবে? ডিড হয়ে গেল। আর এরপরে নটটা আনলাম। এখন এটা তো টেন্সের ভারটা বহন করে ফেলছে, তাহলে এখন এখানে এটা কি ওই আবার আগের ফর্মে বসবে, নাকি টেন্সের ভারটা যেহেতু করে দিয়েছে, টেন্সের ভারটা ছাড়া একটা লাইট ফর্মে, একটা বেস ফর্মে সে বসবে? বেস ফর্মে বসবে না। এবার একদম খালি হয়ে গেছে না, সে ভিত্তিতে চলে আসছে না, এই জন্য এখানে কি হবে? গেট হয়ে গেছে। বুঝছো? আই ডিডন্ট গেট দ্য প্রাইস।
এবার ক্লিয়ার যে কিভাবে এটা টেন্সের ভার নটের ভার বহন করতেছে। এখন সেম জিনিসকে তুমি যদি একটা প্রশ্ন বানাতে চাও এই জিনিসটাকে এই লাইনটাকে, তো এই লাইনটার ধরো তুমি প্রশ্ন না বানাও, তো আমি আমি আরেকটা একদম নর্মাল একটা লাইন লিখি। যেমন ধরো আগে লিখলাম যে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী, উই আর স্টুডেন্টস। তো এখন দেখো, এখন এটাকে প্রশ্নবোধক করার জন্য আমরা জানি একটা এখানে আর আছে, অক্সিলারি ভার্বটা সামনে এনে দিলে হয়ে যাচ্ছে, তাই না? তো এটাকে বানানোর জন্য আমরা কি লাগাচ্ছি, জাস্ট আরটাকে সামনে এনে দিছি, আর উই স্টুডেন্টস। এখানে নটও যুক্ত করতে পারো, আমরা এসএসসি এবং এইচএসসি গ্রামাটিক্যাল ইয়াতে দেখি যে একটা নট একটা আনে, তাই না? তো আমরা তো নটও যুক্ত করতে পারি, তো আর এন্ড উই স্টুডেন্টস, এটা হতে পারে না? হয়। এখন দেখো যদি থাকে এরকম যে সেন্টেন্সটা থাকে যদি এরকম, উই গো টু পিকনিক, আমরা পিকনিকে যাই, আমরা পিকনিকে যাই। এখন এখানে কি অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে আমার প্রশ্ন করতে হলে আমার অক্সিলারি ভার্ব লাগবে, যেহেতু নাই তাহলে ডু ডিড ডাজের সাহায্য নিতে হবে। অতীতকালে ডিড আনতাম, এস বাই এস থাকলে ডাজ আনতাম, কিন্তু এখন যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে আমরা কি আনবো? ডু। দেখো জাস্ট এটার আগে একটা ডু লাগাইছে, আর কিচ্ছু করি নাই, একটা কি লাগাইলাম? ডু। এরপর এটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে, হয়ে গেল না? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ওইটা তো ওই জন্যই বললাম এসএসসি এবং এইচএসসি গ্রামাটিক্যালে আমরা ওইভাবে করি। নট করো না করে হচ্ছে পরের বিষয়, কিন্তু ডুটার আনসার মানে কি হয়ে গেছে? প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে যে ডু ডিড ডাজ কখনো অক্সিলারি হয়, এই প্রত্যেকটা জায়গায় অক্সিলারি। দেখো ডু অর্থ কিন্তু করা, ডু অর্থ কি করা, কিন্তু এইখানে ডুটা কি করা অর্থে একবারও আসতেছে? আমরা পিকনিকে যাই এটা আসতেছে, কিন্তু করা একবারও আসতেছে, উচ্চারণ আসতেছে না। তাহলে ডুটা কখন কখন ডুটা হচ্ছে যে ইয়া হিসেবে কাজ করবে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে। এবার অক্সিলারি তো জানি ফেলছি, কখন এবার প্রিন্সিপাল হিসেবে কাজ করবে? যখন এটা সরাসরি কোনো কাজ করা বোঝাবে এবং কাজটা কোনো না কোনো সাবজেক্ট কর্তা হয়ে করবে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। যেমন কেউ যদি বলে যে ধরো she does the homework, সে হোমওয়ার্ক করে, এসডব্লিউ করে, তাইলে কি এটা সব এই করার কাজটা কি করতেছে? সে করতেছে, তাই না? তাও ধরো বললাম যে হি ডিড দা ওয়ার্ক, সে কাজটা করেছে, তাইলে এখন দেখো এই যে এই করার কাজটা কেউ একজন করতেছে না, তাহলে এটা সরাসরি ইয়া করা বোঝাচ্ছে কোনো একটা কেউ একজন এই কাজটা করতেছে, তখন এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এগুলো কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর অন্য সময় এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। সিম্পল মনে রাখবা, হ্যাভ হ্যাজ হ্যাডও কখনো কখনো অক্সিলারি হয়, কখনো কখনো এটা আবার প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয় কোনো কিছু থাকার অর্থে। আই হ্যাভ আ ম্যাজিক পেন, আমার একটা কি জাদুর কলম আছে বা জাদুর কাঠি আছে, ধরো বললাম, হ্যাঁ, বা জাদুর বই আছে, ম্যাজিক বুক আছে আমার একটা, তাহলে আই হ্যাভ আমার আছে, তাহলে হি তার, হি হ্যাজ তার আছে, তারপর হচ্ছে যে তার ছিল, হি হ্যাড। বুঝছো? এগুলো থাকা, অবস্থান করা অর্থে মূলত, তখন আবার হি হ্যাভ হ্যাজ হ্যাড কি হয়ে যায়? প্রিন্সিপাল ভার্ব হয়ে যায়। তবে নরমালি এটা অক্সিলারি ভার্ব। ক্লিয়ার বিষয়গুলো? হ্যাঁ, কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, হ্যাঁ, এবার আমরা নিড এর বিষয়ে যাব। মডেল অক্সিলারিতে আমি মাস্ট, নিড, ডেয়ার বলছি না? নিড এবং ডেয়ার এই দুইটা ওয়ার্ড, এটা কিন্তু কখনো প্রিন্সিপাল হইতে পারে, কখনো মডেল অক্সিলারিও হইতে পারে। তো কখন প্রিন্সিপাল কখন মডেল অক্সিলারি কেমনে বুঝবো? এটা সেন্টেন্স ওরা কিভাবে ইউজ করতেছে সেটা দেখে আমরা বুঝে যাবো। যেমন দেখো, আমার ধরো আমি বললাম যে আমার ঢাকা যাওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ, বললাম যে বা তার ঢাকা যাওয়ার প্রয়োজন নাই, হি need not go to ঢাকা, একটা তার প্রয়োজন নাই কি, আরেকটা লিখলাম কি দেখো, হি don't need to go to ঢাকা। দুইটা বাক্য লিখছি কিন্তু আমি, দুই জায়গায় কিন্তু নিড কিন্তু কি না মডেল অক্সিলারি না, আবার দুই জায়গায় প্রিন্সিপাল ভার্বও না। কেমনে বুঝবো? দেখো, আমরা জানি মডেল অক্সিলারির পরে ভার্বের সবসময় কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এখানে দেখো বেস ফর্ম বসাইছি, খেয়াল করছো? আর প্রিন্সিপাল ভার্বের সাথে কখনো নট হয় না, শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে এভাবে নট বসতে পারে। তাহলে নিড যদি প্রিন্সিপাল ভার্ব হইতো কখনো এভাবে নট বসতো না। তাহলে এটা হচ্ছে এখানে মডেল অক্সিলারি। এই নিডটা কি? এটা হচ্ছে মডেল অক্সিলারি। আর এই নিডটা দেখো,
হি ডোন্ট নিড, তার প্রয়োজন নাই। দেখো এইখানে ভার্বের বেস ফর্ম না হয়ে কি হচ্ছে, নন ফাইনাইট ভার্ব হচ্ছে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। কেন? কারণ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব চলে আসছে, এখন আর ফাইনাইট ভার্বে কি নাই, বেল নাই, ফাইনাইট ভার্ব আর থাকতে পারবে না। যদি থাকতে হয় এটার আরেকটা সাবজেক্ট লাগবে, অথবা এন্ড দ্বারা দুইটা ভার্বের যুক্ত করে একটা সাবজেক্ট নিতে হবে। কিন্তু এখানে কিছুই নেই, এই ভার্বটা এই সাবজেক্টটা নিয়ে নিছে, এই ভার্বের কোনো সাবজেক্ট আছে না, এই জন্য এটা নন ফাইনাইট করতে হয়েছে। কি করতে হয়েছে? নন ফাইনাইট, টু গো বলতে করে দিতে হয়েছে। অথচ এখানে করা লাগছে, লাগে না, এখানে ওই নিয়মটা খাটি গেছে। মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম, এই যদি মডেল অক্সিলারি হইতো তাহলে এটার পরে কেন টু গো হইলো? শুধু গো হওয়ার কথা ছিল না, বেস ফর্ম হইছে, হয় নাই। আবার এখানে আবার ডোন্টও আসছে, অর্থাৎ নটটাকেও বহন করতেছে না। তার মানে এটা হচ্ছে, এই নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সেম ভাবে ডেয়ার ওয়ার্ডটা, যেটা ডেয়ার, ডেয়ার তো সাহস বুঝায়, তাই না? এই ওয়ার্ডটাও সেম কাজ করে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের মোটামুটি ওই যে যেটা প্রকারভেদের যে বিষয়টা, প্রকারভেদের বিষয়টা কিন্তু একদম একদম ক্লিয়ার এখন আমাদের, একদম ক্লিয়ার। এবার আমরা কোথায় যাব? এবার আমরা কি পড়ব? এবার আমরা পড়ব হচ্ছে ওই যে বেসিক যে ইয়াটা, রুলস এর যে বেসিক কনসেপ্টটা, যেটা আমি একটু করে বলে দিছি তোমাদের, ওই জিনিসটাতে যাব। ওই জিনিসটা মনে আছে না? প্রথমে বলছি যে কি বলছিলাম বলো তো? সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে, টেন্স অনুসারে ভার্বটা হবে, তাই না? আর আর সাবজেক্ট ভার্বে যায় কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সাবজেক্টে সবসময় কি থাকবে জানো? সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে সাবজেক্টে সবসময়, সবসময় নাউন বা প্রোনাউন থাকবে সাবজেক্টে। বুঝছো তো নাকি? আচ্ছা, তোমাদের টানা পড়া হয়ে যাচ্ছে, একটু করে আমরা ভিন্ন কথাবার্তা বলি, কি বলো? বুঝিনি? আচ্ছা, তো সাবজেক্টে নাউন বা প্রোনাউন বসে, এটা আমরা জানলাম। এখন প্রথমে এই কেন্দ্রিক আসি, সাবজেক্ট এবং ভার্বের কেন্দ্রিক আসি। সাবজেক্ট এবং ভার্ব যে চুক্তিটা মেনে চলে, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি সেই চুক্তি, কি সেই এগ্রিমেন্ট? সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে প্রথম রুলস, লিখে রাখতে পারো, রুল 1 বা কিছু একটা লিখে রাখতে পারো। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আমরা কিন্তু এবার একদম ইয়াতে যাব, মানে শর্টকাটে যাব এবার। তোমরা ভাবিও না যে আগে লিখা লিখে আসে আছে বাই টাইপস ওটা দিয়ে হয়ে যাবে, এরকম হবে না কিন্তু। এবার শর্টকাটে যাচ্ছি, এইটা লিখা আছে কিন্তু এইটা অনুযায়ী যেভাবে যাবো সিস্টেমে, ওভাবে তো মানে লিখা নাই, ওখানে একটু ডিটেলস লিখা আছে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটাও মিল পাবা, একটা বক্স মিল পাবা, কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার, কোন সাবজেক্টগুলো প্লুরাল, কোন ভার্বগুলো সিঙ্গুলার, কোন ভার্বগুলো প্লুরাল, সেটা জানার জন্য আমরা একটা বক্স আঁকলাম। এক জায়গায় লিখলাম সিঙ্গুলার, আর জায়গায় লিখলাম প্লুরাল। প্রথমে আমরা কোন ভার্বগুলো সিঙ্গুলার, কোন ভার্বগুলো প্লুরাল, প্রথমে এটা জানবো। তারপর কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার, কোন সাবজেক্টগুলো প্লুরাল, সেটা জানবো। প্রথমে আসি ভার্ব কোনগুলো সিঙ্গুলার, কোনগুলো প্লুরাল। ভার্বের মধ্যে প্রথমে প্রাইমারি অক্সিলারি ধরি আমরা, একটু আগে যেটা জানলাম। এম হচ্ছে সিঙ্গুলার, ই হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে প্লুরাল। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পারসন, ফার্স্ট এবং সেকেন্ড পারসন ব্যতিক্রম, ফার্স্ট এবং সেকেন্ড পারসন ব্যতিক্রম লিখে রাখি আমি, ফার্স্ট এবং সেকেন্ড পারসনটা ব্যতিক্রম। আজকে রিপ্লাই আসছে, দেখি কি বলে। শিওর না, এখনো শিওর, মানে কিনবো কিনা এখনো শিওর করি নাই, বাট যদি এক জায়গা থেকে ব্যবস্থা হয়ে যায় ওখানে করাবো ক্লাস, আর না হইলে কিনতে হবে আর কি সামনে হয়তো। দেখো
ওয়াজ হইলে এ পাশে প্লুরাল হচ্ছে ওয়্যার, আর হ্যাজ হচ্ছে সকল সিঙ্গুলারের সাথে হ্যাজ, সকল প্লুরালের সাথে হ্যাভ। ব্যাপারটা একটু করে দেখো, আমি যদি বলি হি তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে? যদি বলি শি তাহলে দে বললে কি হবে? হ্যাভ না? দে বললে, ইট বললে হ্যাজ, তাই না? ওকে, এখন দেখো আমি বললাম সিঙ্গুলার বললে হ্যাজ, প্লুরাল হলে কি হ্যাভ। এখন দেখো আই কিন্তু সিঙ্গুলার, কিন্তু আমরা বসাই কি, তাই না? ইউ তুমি, তুমি কিন্তু সিঙ্গুলার, আমরা বসাই কি হ্যাভ বসাই, তাই না? বসাই না? তাহলে তার মানে কি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের নিয়মটা মানতেছে না। ইভেন আই না, উই থাকলেও হ্যাভ হয়, আবার ইউ দ্বারা যখন প্লুরাল ফর্ম বোঝায় তখন কি হয়, হ্যাভ হয়। তাহলে এই হ্যাভ হ্যাজের যে বিষয়টা, এটা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে হ্যাভ এর বেলা ফার্স্ট এবং সেকেন্ড পারসন ব্যতিক্রম, আর সকল কিছুর ক্ষেত্রে সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। এবার কোন ভার্বগুলো সিঙ্গুলার কোন ভার্বগুলো প্লুরাল সেটা জানবো আমরা এবার। এটা তোমরা নিচে দিয়ে লিখতে পারবা। হ্যাঁ, আমি উপর থেকে শুরু করি না যে এখানে ক্যামেরাতে আসবে না, এই জন্য তোমরা নিচে দিয়ে লিখো কোন ভার্বগুলো সিঙ্গুলার, কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার, কোন সাবজেক্টগুলো প্লুরাল। এবার ওটাতে যাই। দেখো সাবজেক্টে কি বসে একটু আগে বলছিলাম না তোমাদের, নাউন বা প্রোনাউন। প্রোনাউনে আসি প্রথমে। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল বুঝতে হলে নাউন প্রোনাউন সিঙ্গুলার প্লুরাল বুঝতে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, একদম ইজিলি। কথা হচ্ছে যে প্রোনাউনে নাউন প্রোনাউন, প্রোনাউনে সিঙ্গুলার প্লুরাল কি বোঝা সহজ না কঠিন? সহজ না? প্রোনাউন আছেও বা কয়টা প্রকারভেদ, বা আছে কয়টা? 8টা প্রকারভেদ, তাই না? 8টা হইলো, 8টাতে অত কঠিন নাকি এটা? যেমন হি কি সিঙ্গুলার না প্লুরাল? দে, উই, তারপরে মাই, এটা পজিটিভ ফর্ম, এটা বোঝা যাচ্ছে না, তাই না? মাই বুক বললে সিঙ্গুলার, তাই না? মাই বুকস প্লুরাল, ওটা তো ইয়া অনুযায়ী। আচ্ছা, এখন দেখো, এখন যেটা বলতেছি, ধরো এভরিবডি বললাম, এভরিবডি, তাহলে কি হচ্ছে? এভরিবডি বললে এভরিবডি যখন সাবজেক্ট ইউজ হবে সেটা সিঙ্গুলার, জন্য আমরা বলি যে এভরিবডি লাভস ফ্লাওয়ার, বলি না? এস বাই এস যোগ করি। আর এভরিবডির জন্য যখন আমরা প্রোনাউন নিব তখন দে হবে, তখন কি হবে? দে হয়ে যাবে আবার। অর্থাৎ এভরিবডি দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, আবার সবাইকে একসাথেও বোঝাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তো দেখো বিষয়টা এখানে আমরা আজকে এই বক্সটা দিয়ে ক্লাসটা শেষ করব। তার মানে আমরা বুঝছি প্রোনাউনের তো সিঙ্গুলার প্লুরাল লেখার দরকার নেই, এটা আমরা পারবো না? পারবো। এবার নাউনে আসি। নাউন সিঙ্গুলার প্লুরাল বোঝার জন্য বা বের করার জন্য খুব ইজি নিয়ম হচ্ছে নাউনকে আসলে দুই ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা? একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আচ্ছা বলো তো, আনকাউন্টেবল কে আরেকটা নাম কি বলে? নন কাউন্টেবল। আনকাউন্টেবল কে আবার বিভিন্ন বিদেশি বইগুলোতে নন কাউন্টেবলও লেখা আছে, দুইটাই ইউজ করা হয়। কাউন্টেবল মানে কি? গণনা করা যায়। কি গণনা করা যায়? বস্তুগত যত জিনিস আছে সবকিছু কি করা যায়? গণনা করা যায়, যায় না? যায়। বস্তুগত না, মানুষও তো গণনা করা যায়, গরু ছাগল গণনা করা যায়, পশু পাখি গণনা করা যায়, যায় না? হ্যাঁ, না ওরা তো বস্তু না, ওরা প্রাণী না। হ্যাঁ, মানে আমরা মোট কথা হচ্ছে যে যে কোনো কিছু যেটা একটা দুইটা বলে বলা যায়, একটি অথবা দুইটি করে বলা যায়, এবং এমনও কিছু আছে যেটা একটা দুইটা করে বলা যায় কিন্তু আমরা বলি না, সেটা পরিমাপ করে কিনি বা পরিমাপ হিসাবে কথা বলি, ওগুলো আনকাউন্টেবল। আর কাউন্টেবল কোনগুলা? কাউন্টেবল হচ্ছে যেগুলো আমরা কি করি, একটা দুইটা করে গণনা করতে পারি। এখন একটা দুইটা করে কি গণনা করতে পারি? চেয়ার, টেবিল, জামা কাপড়, বোর্ড, মার্কার, আরো যা যা আছে সব কি কাউন্টেবল, তাই না? একটা দুইটা বলতে পারতেছি। এবার আনকাউন্টেবল আসি। তুমি কি পানিকে একটা দুইটা বলতে পারবা? একটা পানি বলতে পারবা? তুমি বলতে পারবা একটা পানির বোতল বলতে পারবা, অথবা এক বোতল পানি বলতে পারবা, কিন্তু একটা পানি জীবনে বলতে পারবা? পারবা। তাহলে পানি কি আনকাউন্টেবল। তেল, লবণ, বালি আনকাউন্টেবল, সব আনকাউন্টেবল এগুলো। এখন চাল কি? আনকাউন্টেবল। এখন তুমিও চিন্তা করতে পারো, ও চাল তো গণনা করা যায়, একটা দুটো করা যায়, আনকাউন্টেবল কেমন হয়? কিন্তু আমরা কি কখনো দোকানদারকে বলি যে মামা আমাকে 100টা চাল দিন বা 1000টি চাল দিন? বলি কখনো? জীবনে বলি না। তাহলে এই যে আমরা গণনা করি না, পরিমাপ করি, আমরা কি বলি মামা আমাকে 2 পিস মাংস দিন? এবার বলি আমরা? বলি না। আমরা কি বলি? আমাকে 1 কেজি মাংস দিন, 2 কেজি মাংস দেন, তাই না? এটা বিষয়।
তো ওটা মিট মাংসটা তাহলে কি আনকাউন্টেবল। নন কাউন্টেবল যে কথা আনকাউন্টেবল একই কথা, তবে তোমরা আনকাউন্টেবল বললো। হ্যাঁ, ক্লিয়ার তো বিষয়টা? এখন কথা হচ্ছে দেখো, যেটা আচ্ছা আনকাউন্টেবল আরো কিছু আছে, মানুষের আবেগ অনুভূতি, যেমন ট্রুথফুলনেস, লাভ, পেইন, অনেস্টি, ডিসঅনেস্টি, এগুলো কি? আমি ভরা ক্লাসে যখন লাভ বলি তারা হেসে ওঠে, কেন যাই না, ছেলে মেয়ে কি করে হেসে ওঠে, আমি বুঝি না তারা কেন হাসে। এত আনকাউন্টেবল নাউন বলি, এখানে লাভ বললে কেন হেসে ওঠে, আমি এটা বুঝি না, এই রহস্য আমি বুঝতে পারলাম না, বুঝছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই সবগুলো কি আনকাউন্টেবল, ক্লিয়ার? আচ্ছা বলো তো, কাউন্টেবল সিঙ্গুলার হয় কিনা? ইয়েস অর নো? হয়, হয় না? কাউন্টেবল প্লুরাল হয়? হয়। ওকে, তার মানে কাউন্টেবল আমরা এখানে লিখতেছি, তাহলে কাউন্টেবল সিঙ্গুলারও হয়, কাউন্টেবল প্লুরালও হয়। কিন্তু এই কাউন্টেবল কোন কাউন্টেবল? যেটা একটি বা একক বুঝায়। একটি বা একক বোঝাতে সিঙ্গুলার, আর একের অধিক বোঝাতে প্লুরাল। একের অধিক বোঝাতে প্লুরাল কাউন্টেবল। আছে না? এখানে আছে, আজকে বাইরে কোথাও না। আর আনকাউন্টেবল কি? সিঙ্গুলারই হয় সবসময়, কারণ এটাতে জীবনে তুমি প্লুরাল করতে পারবা না। এখন আমাকে একটা ক্লাসে বললো যে ওয়াটার্স হয় না, আমি বললাম যে বলতে এটা বেশি পানি বুঝাইলে, আমি যে বেশি পানি আর কি, তুমি দেখো যে এগুলো পানি, পানির উপর আরো পানি ডালে এটা পানিই বলবা, তাই না? এটা কি আর একটা অনেকগুলো পানি বা বেশি, মানে এটা এভাবে তো বলার সুযোগ নেই। হ্যাঁ, অনেক বেশি পানি বলি, মাছ ওয়াটার বলি আমরা, তাই না? তবে এটা ওয়াটার তো ওয়াটার, এটা গণনা তো আর করা যায় না, যায় না। তুমি একটা পানি দুটা পানি বলতে পারবা? তুমি এই গ্লাসে ডালা যে পানি, সমুদ্রে ওই পানি, তাই না? যে পানি পানি বলতে হবে, পানি পানি, ঠিক আছে? হচ্ছে বিষয়। তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হবে, তাহলে এই জন্য কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে আচ্ছা, যদি বলে যে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, টিচিং তো একটা প্রফেশনের নাম, এটা গণনা করা যায়? জানো? তাহলে এই জন্য কি হচ্ছে? সিঙ্গুলার, আনকাউন্টেবল সিঙ্গুলার, এই জন্য ভার্ব ইজ হচ্ছে। ভার্ব কি হচ্ছে? তারপরে ধরো লাভের সাথে কি হবে? ইজ। ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, তাই না? ক্রিকেট ইজ এ পপুলার গেম, ক্রিকেট একটা খেলার নাম, এটা গণনা করা যায়? একটা ক্রিকেট দুইটা ক্রিকেট বলতে পারবা? পারবা না। তাহলে একটা দুটো যেটা বলতে পারবা না, ওটা আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল সিঙ্গুলার, আর যেহেতু এটা গণনাই করা যায় না, প্লুরাল হওয়ার প্রশ্নই আসে না। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে।